আকাশে বিদ্যুতের কিছুটা ঝলক এবং মেঘ রয়েছে। এই মুহূর্তে শিল্প সৃজনী গ্রাম বোলপুরে রয়েছে। কবিগুরুর পূর্ণভূমিতে কিছু কথা আজ বলতে এলাম। যতবারই আসি ততবারই কিছু না কিছু তথ্য, নতুন নতুন করে স্বাদ এবং রূপ রস বর্ণ আমরা অনুভব করে যাই। তাই যখন কবির এই পূর্ণভূমিতে একজন ক্ষুদ্র সাংবাদিক হয়ে যখন এসেছি, তো নির্ঝরের স্বপ্নভঙ্গ দিয়ে শুরু করতে পারি কিছু কথা। কবি বলছেন, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠেছে দারুণ রসে। পূর্ণাঙ্গ কবিতাটা পড়লাম না, তাই আমরা জীবনবোধের ক্ষেত্রে, জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে কবিগুরুকে সবসময় আমরা স্মরণ করি। কারণ আমরা মনে করি যে যতই আধুনিক সভ্যতা, সমাজ ব্যবস্থা, আধুনিক বিজ্ঞান যতই উন্নততর হোক না কেন, তাই কিন্তু কবিগুরুকে আপনারা বাদ দিয়ে, বা যে কেউ, বাঙালি সমাজ হোক, বাঙালি সভ্যতা হোক, দেশ হোক, বিদেশ হোক, বা পশ্চিমের দেশ হোক, কবির কবিতা, উপন্যাস, ছোট গল্প, বোলপুর, বিশ্বভারতী, শান্তিনিকেতনে প্রচুর স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই এই গ্রামটি নতুন করে তৈরি হয়েছে, কিন্তু চারিদিকে যা রয়েছে, স্কাল্পচার বলুন, সৌন্দর্য বলুন, আর্ট বলুন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এক তো মেঘ হয়েছে, দিকে দেবদারু গাছ রয়েছে, প্রচুর শিল্প বৈচিত্র্যে ভরা নৈপুণ্যে এই সৃজনী শিল্প গ্রাম। তাই এসে মন অত্যন্ত ভালো হয়ে যায়। আর যারা ভারাক্রান্ত হন অবশ্যই এখানে আসবেন, দেখবেন মনের ভেতরে যে ভারাক্রান্ত যে মনোভাব, সেটা কবিগুরুর এই প্রাঙ্গণে এসে, এই ভূমিতে এসে দেখবেন মন ভালো হয়ে যাবে। প্রত্যেকে আহ্বান করছি, যারা আমাদের দর্শক আছেন, যারা আমাদের প্রতিদিন দেখেন, যে আমরা বোধহয় রাজনীতির পোস্টমর্টম সবসময় করি, আমরা বোধহয় সবসময় দুর্নীতির কথা বলি, ঠিক বলি, কিন্তু পাশাপাশি এটাও বলি যে শিল্প, সাহিত্য, কলা, কৌশলী, ভাস্কর্য, নৈপুণ্য, কবিগুরুর দর্শন, দার্শনিক ভাবনা, কবিগুরুর উপন্যাস, ছোট গল্প, কবিতা, এই সব মিলিয়ে তো একটা মহাসাগর। তবেই তো তিনি আমাদের কাছে কবিগুরু। আর একটা ব্যথার যন্ত্রণা আছে, সেটা পরে বলছি, সেটা বিশ্বভারতীতে গিয়ে বলবো। তো এই যে স্কাল্পচারগুলো যা রয়েছে এখানে সাজানো, যা রয়েছে, এটা অত্যন্ত ভালো। দেখুন, সুন্দর গাছে ফুল ফুটেছে, সকালে এক দৃশ্য, ভোরের এক দৃশ্য, যখন সূর্য যখন ওঠে তখন এগুলো একটু অন্য রূপ নেয়, বেলাতেও যখন বাড়ে তখন টেম্পারেচার তখন তার আলাদা রূপ, আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তার ফুলের যে রূপ বা রং সেটা পাল্টে যায়। বহু মানুষ আসেন, দেশ বিদেশ থেকে আসেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসেন। তো আমরা এখানে লেখা যে কোনো প্রকার মূর্তিতে হাত দেবেন না, ঠিকই, হাত দেওয়া উচিত না। এবং যেগুলো আছে সেই যে এগুলো সব হচ্ছে শতাব্দী আগে এগুলো হচ্ছে উদ্ধার হয়েছে, এবং এগুলো এক একটা আমাদের সভ্যতা নিদর্শন বলতে পারেন। এই ফুলের সুগন্ধ আমাদেরকে সৌগন্ধ অনুভব করায় বিভিন্ন সময়, বিভিন্ন ধারায়, বিভিন্ন উপধারায়। আর আমাদের ধমনীর মধ্যে আমাদের রক্ত, বা যেটা আমাদের ধমনী, রক্ত শিরা উপশিরায় ধমনীতে সবসময় প্রভাবিত হয়। যা দেখছেন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য কোয়ারির মাধ্যমে, আপনারা দেখুন, আপনারা অবশ্যই আসবেন। তাই আমরা যারা সবসময় যে পোস্টমর্টমটা আমরা করি,
সেটার সঙ্গে এই পোস্টমর্টমটাকে গোলাবেন না। এটা একটু অন্য ধাঁচের, অন্য মাত্রার, অন্য বৈচিত্র্যে ভরা শিল্প সৃজনী গ্রাম। দেখুন শুনশান আওয়াজ রয়েছে, এবং এই শুনশান আওয়াজের আকাশে কিন্তু বিদ্যুতের কর 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 আওয়াজ হচ্ছে। শরীর ভিজবে হয়তো, কিন্তু মন ক্লান্ত হবে না। কেননা এই কবিগুরুর এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে, ওপরে আকাশ, নিচে ধরিত্রী, আর এই ধরিত্রীটা হচ্ছে রে কবিগুরুর কর্মভূমি, পুণ্যভূমি। নতমস্তক হয়ে কবির প্রতি আমাদের শ্রদ্ধা, প্রণাম, এবং অত্যন্ত নরম মনোভাব নিয়ে বলছে আজকে তো চিলচিৎকার করার মতো অবস্থায় নেই আমি। কারণ সত্যিই তো চিলচিৎকার কেন করতে যাব? গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এখানে, তো এগুলো সবই কিন্তু দেখার মতো। এটাই তো সভ্যতা, এটাই তো আমাদের বৈচিত্র্য, এটাই তো আমাদের অনুভূতি, এটাই তো আমাদের অক্সিজেন বেঁচে থাকার ক্ষেত্রে। তাই আমরা বিভিন্ন যে সময় আমরা বিভিন্ন অতিবাহিত করি জীবনের, কিন্তু তার মধ্যেও কিছু কিছু সময় আমাদের বার করা উচিত প্রত্যেকটি মানুষের, যে সে কবিগুরু হোক। বিশেষ করে রবীন্দ্রনাথকে জানতে গেলে রবীন্দ্রনাথের ভূমিতে আসতে হবে, শুধু উপন্যাস আর কবিতা পড়লে হবে না। বোলপুরের প্রতিটি মাটিতে, লাল মাটিতে কবির স্নিগ্ধতা পাবেন, সুগন্ধি পাবেন। তো এটাকে বলা হয় চদর বদর, মানে যাকে বাংলায় বলা হয়, একটু ভেঙে দিই ব্যাপারটা, আমি বহুবার এসেছি বলে জানি এটাকে বলা হয় চদর বদর। এই কাজ হলো চদর বদর। দেখবেন মাল্টিপ্লেক্স দুনিয়াতে বিভিন্ন সিনেমা, বিভিন্ন ধরনের বায়োপিক তৈরি হচ্ছে, ঠিক, কিন্তু এই পাপেট এখনো, বা চদর বদর যেটা পুতুল নাচ যেটা বলা হয়, সুতোয়, আঙুলের ফাঁকে ফাঁকে সুতোয় বিভিন্ন অ্যাক্টিং, পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কথা, কিছু শব্দ পারবো না। চদর বদরের মধ্যেই হচ্ছে রে একটা সভ্যতা লুকিয়ে আছে। এবার আসুন, ওই যেটা বলছিলাম না, আকাশে গুরু গুরু করে আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। বৃষ্টিটা হবেই, স্বাভাবিক নিয়মে হবে। বর্ষাকাল চলছে, বৃষ্টি বলে এই গাছের পাতাগুলো পুরোটাই ভিজবে, আর ভিজে ভালোও লাগবে, দেখবে শরীর ভালো লাগবে, মন ভালো লাগবে। এখানে কোনো জিনিসে হাত দেবেন না, হাত দেওয়া বারণ। এটা হচ্ছে কুটুম কাটাম। আচ্ছা, কুটুম কাটামটা কি? কুটুম কাটাম হচ্ছে রে, বলা হয় ফেলনা জিনিসের খেলনা। আমাদের আশেপাশে পড়ে থাকা গাছ, গাছের শিকড়, কুড়ি, ফল, ফলের বীজ ইত্যাদি থেকে শিল্পী খুঁজে পান তার শিল্পের উপাদান, শিল্প সত্তা। খুঁজে পাওয়া যেসব জিনিসের মধ্যে শিল্পী তার উপস্থিত বুদ্ধির দ্বারা কোনো অংশে ছাড়িয়ে অথবা কোনো নতুন করে জোড়া লাগিয়ে নানান ধরনের মূর্তি ও বিমূর্তি শিল্পের সৃষ্টি করে, একেই বলা হয় শিল্প। এটা একটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি এগুলো যেহেতু একটা হেরিটেজ, ঐতিহ্য, এগুলো হাত দেওয়া ঠিক হবে না, বারণ আছে এতে। আপনারা প্রত্যেকে শান্তিপুরের তাঁত দেখেছেন, ফুলিয়ার তাঁত দেখেছেন। এখন তো পাওয়ারলুম চলে এসেছে, হ্যান্ডলুমের বাজার সে অর্থে খুব খারাপ। তাঁত বুনছে, এটা একটা তার সিম্বল বলতে পারেন। তো এগুলি তো আমাদের বাংলার শিল্পের সঙ্গে এগুলো পরিপন্থী। এগুলোকে আমরা অবলম্বন করে আমরা শিকড়ে পৌঁছতে চাই বিভিন্ন সময়। কিন্তু অনেকে বলে সময় অত্যন্ত কম। হ্যাঁ, তো সময় যখন অত্যন্ত কম, তো আমরা তো যতটা পারছি অন্তত দেখানোর চেষ্টা করছি। ঘড়ির কাঁটা একটা সময় বলা আছে, এটা হচ্ছে ডিঙি। এই ডিঙিটা আপনারা প্রত্যেকে দেখেছেন। দেখবেন যে নদীমাতৃক এলাকা হোক, মূলত নদীমাতৃক এলাকাতে দেখবেন চাষের জন্য নদী থেকে ছোট ছোট খাল কেটে চাষের জমিতে এগুলোকে জল নিয়ে ফেলা হতো, যাতে চাষাবাদের ক্ষেত্রে একটা উন্নত অবস্থা, মানে বহু প্রাচীনকালে এই বিষয় এটা। তো এটা সেই প্রায় অনেকটা ভগ্নদশায় পরিণত হয়েছে, কিন্তু এটাকে সাজিয়ে রেখেছে।
এবং এগুলো আমাদের কাছে সৌন্দর্যের অনুভূতি গন্ধ এনে দেবে। তো আরেকটা বিষয় বলি, শিল্প সৃজনী গ্রাম দেখবেন অনেক প্রেমিক, অনেক প্রেমিকা, অনেক স্বামী এবং স্ত্রী, অনেক বন্ধু এবং বান্ধবী এবং বন্ধুরা, অনেকে অনেক কিছু ফেলে আসা মুহূর্তে কিছু খুঁজে পেতে চায়। আসলে যারা ফেলে এসেছে তারা তো কিছু খুঁজবেই। সে খোঁজার মধ্যে কিছু অন্তর্নিহিত শব্দ, কিছু অন্তর্নিহিত নিবন্ধ, যা মুখ বন্ধ থাকবে খামের মতো। তাই স্বামী স্ত্রীর অন্তরঙ্গের কিছু আলোচনা, সব স্বামী স্ত্রীর অন্তরঙ্গ আলোচনা, সেটা বহির্জীবনে কেন আসবে, কিন্তু এইসব এলাকায় এলে হয়তো তারা যদি ভালোবাসা করে সম্পর্ক করে থাকে কিছু মনে পড়ে যাবে। কারণ হয়তো এখানে ওয়েট করতেন, এসে মিট হতো। তেমনি ঠিক প্রেমিক তার প্রেমিকাকে খুঁজে পাওয়ার জন্য এগুলো, এই সমস্ত বিষয়গুলো আছে। যে কথা বলছিলাম যে নিবন্ধ বা কিছু কথা, কিছু শব্দ ব্রহ্ম যা আমাদেরকে উচ্চারিত করতে সাহায্য করে। যেহেতু কবিগুরু আমাদের জীবনবোধে এবং রক্তে, শিরা উপশিরা ধমনীতে শুরুতেই বলছিলাম, তাই কবিগুরুকে বাদ দিয়ে জীবনবোধ হতে পারে না। দেখুন টিনের একটা দিয়ে বানানো একটা স্কাল্পচার, যেটারও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এইটাই তো আমাদের বাংলার সভ্যতার নিদর্শনের একটা বড় সাক্ষী বলতে পারেন, আর বড় প্ল্যাটফর্ম বলতে পারেন। এর প্রচার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা সবাই আসবেন। কিন্তু যেটা বলছিলাম আমি, যে এই সমস্ত জায়গায় এলে একটু রোমান্টিজমটা বেড়ে যায়, যে বয়সের সন্ধিক্ষণে অনেক ফেলে আসা যৌবনের অনেক কথা, ফেলে আসা মুহূর্তের কথাগুলো সব মনে পড়ে যায়। আর স্বাভাবিক, সব মানুষের মধ্যে প্রেম থাকবে, জানেন তো। সে কবিগুরুর মধ্যেও ছিল, সে আমার মধ্যেও আছে। প্রেমের বিভিন্ন ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যাটা আপনি কিভাবে করবেন, কিভাবে ভাববেন, সেটা আপনার ব্যাপার। তাই যদি প্রেম নিবেদন করতে হয়, প্রেম যদি করতে হয়, তাহলে কবিগুরুকে বাদ দিয়ে হবে না। কেন হবে না? কারণ কবিগুরু যে লেখার মধ্যে যা কবিতাগুলো আছে, সেগুলো প্রেমেরই পরিপন্থী, প্রেমেরই অংশ, প্রেমেরই বিভিন্ন, কি বলি বলুন তো। যাই হোক, প্রেম থেকে বেরিয়ে আসি একটু। প্রেম যেমন আমাদের জীবনে থাকবে ঠিকই, প্রেমের অনেক ব্যাখ্যা যা আছে সেটাও বললাম। তাই বয়সকালে যখন হয়, তখন সন্তান সন্ততি নিয়ে, নাতিপুতি নিয়ে সে একবার স্মৃতিতে ডুব দেওয়ার চেষ্টাই করবে, সবাই চেষ্টা করে। তাই যেমন ফড়িং উঠছে, জীবনটা ফড়িং এর মতো, জানেন তো। কোন জীবনে কে এসেছিল এগুলো তো আলোচনার বিষয়বস্তু নয়। একটা সুন্দর একটা খড়ের পাঠশালা, সেখানে আমরা অনুভব করছি, আমরা বলার চেষ্টা করছি দর্শকদের। আমাদেরকে আবার যেন ভুল বুঝবেন না, আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে যতটুকু দেখাবো ততটুকু দেখালাম। তো ফুল তোলা বারণ। এই ফুলটা দেখুন, একটা সুন্দর, তার একটা রূপ রয়েছে। ফুল মাত্রই সুন্দর, ফুলে হাত দেওয়া বারণ, ফুলে হাত দেবেন না। ফুল হচ্ছে জানেন তো নরম, প্রেমও ঠিক নরম, জানেন তো। হাত দিয়ে দেখতে নেই, হাত দিলে দেখবেন না কুচকে যায়। যাই হোক, এবার আসি কিছুটা বাউলের প্রসঙ্গে আসে। আজকে নেই শিল্পীকে, দেখতে পাচ্ছি না এখানে। প্রচুর ভালো ভালো বাউলের মানুষ, শিল্পীদের দেখতে পাই। কারণ আমরা জানি যে জয়দেব এখান থেকে খুব বেশি দূর নয়, তাই বাউল সম্রাটদের সমস্ত বসত বাড়ি কিন্তু হচ্ছে জয়দেবে। তো এখানে জীবন সুধায়, জীবন মিলান, অনেক কথাবার্তা আছে। ঈদ মাজারে রাখবো তোমার, এসব আছে না গান, তো এগুলো সব পাওয়া যায়। তো এই যে গাছের পাতা দেখুন, কিছুটা শুকিয়ে আছে, কিছু সবুজ আছে, কিন্তু গাছটা অবিচল, অক্ষত, আজও বর্তমান। ভবিষ্যতের কথা এখনই বলতে পারবো না। তাই পরিবেশের প্রতি সৌন্দর্য, পরিবেশকে সম্মান করা এবং পরিবেশকে কোনো সময় অমর্যাদা করবেন না, এটা আমাদের অনুরোধ ব্যক্তিগত স্তরে। তাই ঘুরে ঘুরে যখন দেখছি, আমরা তো অনেকে পাহাড় পর্বতে যাই, গোটা দেশ গোটা বিদেশ, যখন বিশেষ করে ইউরোপ হোক, আমেরিকা হোক, সব জায়গায় যাই, ঠিক। কিন্তু যে শিশির বিন্দুর মধ্যে আমেজ রয়েছে, যে শিশির কণার মধ্যে রয়েছে ভাবনা, যা কবিগুরুর লেখার মধ্যে আছে,
তা সেটা অবশ্যই বোলপুরে। এই যে শিল্প সৃজনী গ্রামে এসে অনেকটা শিশির তখন পাবেন না, দুপুর হয়ে গেছে, শিশির শুকিয়ে গেছে, সকালে শিশির পাওয়া যায় এখানে। আবার এই এক একটা মূর্তি দেখুন, এই সমস্ত বিষয়ের মধ্যে আপনি রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়ার চেষ্টা করুন, পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ একটা মানব শরীর ঠিক, কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছে একটা মহাপ্রলয়ের একটা বড় কাণ্ডারি। আমাদের বিগত প্রজন্ম, তার আগের প্রজন্ম, বিগত সভ্যতা, আজকের সভ্যতা, আগামী দিনের সভ্যতা, যতদিন পৃথিবী থাকবে ততদিন রবীন্দ্রনাথ আমাদের জীবন বোধে, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে সঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। তাই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিন্তু সাহিত্য, আবৃত্তি, কবিতা, উপন্যাস, আর রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কখনো প্রেম, কখনো শিল্পকলা হতে পারে না। তাই কবিগুরুর ভাবনায় শিল্প সৃজনী গ্রাম যারা করেছেন, এটা বিরাট বড় উদ্যোগ। এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে আরো বেশি ইনোভেটিভ করা যায় কিনা নিশ্চয়ই সরকার ভাববে, নতুন সরকার এসছেন। আজকে রাজনীতি কোনো কথা আমি বলতে আসিনি, বলা উচিত না। তো আমি যখন ভাবছি বা বলছি, তখন তাহলে আমি মনে করব অন্তত যে কবিগুরুর যে সমস্ত কবিতাগুলো আমরা দেখেছি, তো একটা কবিতা আমি পড়ে দিই। যদিও আমি কবিতা পড়ি না, কিন্তু কিছুটা অনভ্যাসের ব্যাপার আছে। কবিতাটা আমার মনে হয় ভালো লাগবে। বলছে, হঠাৎ দেখা। লিখছেন কবিগুরু, বলছে, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব শস্যে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজে ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাউনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটাই বা দিলে না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। সত্যি চুপচাপ থাকাই ভালো। তো কবিগুরুর এখানে এসেছি, তো একটু কবিতা পড়লাম, ভালো লাগলো। জাতির জনক, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমাদের নেশন ফাদার যাকে বলা হয়, তাকে তো আমরা, তার সঙ্গে কবিগুরুর একটা বিরাট সম্পর্ক। এই সম্পর্কের মাঝে ব্যাখ্যা কিভাবে করবেন? তো যখন এসেছি, যখন একবার একটা उन्हें बोलते हैं, बुरा मत कहो, बुरा मत सोचो, बुरा मत देखो। इन्होंने बताए थे, मगर वो समा बदल गया। চারিদিকে অস্পৃশ্যতা, অন্ধকারে হাতছানি, কারাপশন। কিন্তু যা গান্ধীজি, জাতির জনক মহাত্মা গান্ধী, তার কথা থেকে বলেছিলেন যে বুরা মত করো, বুরা মত কহো, বুরা মত সোচো। এটা সবাই মানছেন কি? তাই রবীন্দ্রনাথের ভাবনায় মহাত্মাজির কি ভূমিকা, মহাত্মাজির সঙ্গে তার কি সম্পর্ক, সেটা খুব পরিষ্কার হয়ে যায়। আপনারা সবাই আসবেন, আপনারা ভালো থাকবেন। আপনারা এসব দেখবেন, দেখে আপনাদের যদি কোনো কমেন্টস করা থাকে নিশ্চয়ই কমেন্টস করবেন। ঘড়ি কাটা টিক 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 করছে, 5টা বাজলেই বন্ধ হবে। এগুলো আমরা ছোটবেলা দেখেছি,
আমার সহকর্মীরাও দেখেছে, সবাই দেখেছে। এগুলো আগে একটা মানুষ চেপে তখন নিয়ে যেত, সে দৌড় করে করে। এটাকে নাম আছে, নামটা কিছুটা স্মৃতিটা ধরে রাখতে পারছি না। যাই হোক, সবার প্রতি আমাদের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, রক্তিম অভিনন্দন রইল কবিগুরুর এই পুণ্যভূমিতে। তার প্রতি আমাদের, তার ভাবনায় আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে। তাই সমাজ পরিবর্তন হোক, সমাজের দুঃস্বপ্নগুলো চলে যাক, নতুন সকাল উদয় হোক, বিকশিত ভাবনায় মানুষ তার নিজেকে বিকশিত করুক, এটুকুই প্রার্থনা। নমস্কার, আমি নয়ন রায়।